জামালপুরের ছেলে মাহমুদুল হাসান সোহাগ ঢাকা শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় যথাক্রমে পঞ্চম ও চতুর্থ স্থান দখল করেন, যিনি ইতোমধ্যেই মেধা ও নিজস্ব উদ্ভাবনী শক্তি দিয়ে দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়াকালীন সময় থেকেই নতুন ধারার ব্যবসা ও সামাজিক কার্যক্রমে যুক্ত করেন নিজেকে। তো আমার জন্ম জামালপুর জেলার সরিষাবাড়ি থানায়। তো ছোটোবেলায় ওখান থেকেই আমার গ্রো করা। আমার ফ্যামিলিতে আমার আব্বু স্কুল টিচার ছিলেন, আম্মা পোস্ট অফিসে চাকরি করতেন, আর 3 ভাই বোন আমরা, বড় 2 বোন, আমি ছোট। তো সরিষাবাড়িতে একটা কিন্ডার গার্ডেন ছিল নাসিরউদ্দিন, ওখানেই ফার্স্ট আমার পড়ালেখা শুরু। তারপর হচ্ছে সরিষাবাড়ি রিয়াজউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়, এসএসসি আমি ওই স্কুল থেকে দেই, এবং ওই সময় স্ট্যান্ড বলে একটা বিষয় ছিল। তো আমি ঢাকা বোর্ডে 5th হয়েছিলাম ওখান থেকেই। আর এরপরে ঢাকা কলেজে ভর্তি হই, ঢাকা কলেজ থেকে ইন্টারে 4th হই। আর এরপরে বুয়েটে ভর্তি হওয়া, বুয়েটে আমি পড়েছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে। গণিত অলিম্পিয়াড হয়, ওটার আমি একাডেমিক কাউন্সিলর। আর আমার যেটা মূলত আমার বিজনেসের দিকটা, এখানে অন্যরকম যে গ্রুপ, এইটার কনসার্নগুলোর মধ্যে আমাদের শুরুটা বেসিক্যালি সফটওয়্যার ডেভেলপমেন্ট দিয়ে। আমরা যদিও 3 ফ্রেন্ড মানে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজটা শুরু করেছিলাম, যাদের 2জন এখন আবার ইউএসএতে। তো তখন হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের সুবিধাটা ছিল যে এটার কোনো ক্যাপিটাল লাগে না। আমরা যদিও ইলেকট্রিক্যালের ছিলাম, বাট নিজেরা সফটওয়্যার ডেভেলপমেন্টটা শিখে নিয়েছিলাম কিছুটা। তো সেখান থেকে তখন হচ্ছে, এখন যে ফ্রিল্যান্সিং তখন কমন আইডিয়া, বাট সেই ব্যাক ইন 2001-2, মানে আজ থেকে প্রায় 11-12 বছর আগে, তখন এগুলোর ব্যাপারে মানুষজন খুব একটা জানতো না। তো আমরা নিজেরা একটু ঘাটাঘাটি করে, তখন একটা ওয়েবসাইট ছিল গেটেকোডার। তো গেটেকোডারে আমরা বিট করে করে কিছু কাজ পাই, এবং ওখান থেকে আমাদের প্রাইমারি কিছু আর্নিং হয়। তারপর লোকালিও আমরা 1-2টা সফটওয়্যার করার চেষ্টা করি। সো শুরুর দিকে আমাদের ওই অ্যাডভান্টেজটা ছিল যে কোনো অফিস নেওয়ার দরকার ছিল না, কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দরকার ছিল না, জাস্ট নিজেদের বুদ্ধিটাকে কাজে লাগানো। সেটা দিয়ে আর দেশে এবং দেশের বাইরে কিছু টুকটাক কাজ করে 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 আমরা গ্রো করছিলাম। প্রকৌশলী সোহাগ অক্লান্ত পরিশ্রম করে বন্ধুদের নিয়ে গড়ে তুলেছেন দেশের ভিন্নধর্মী জনপ্রিয় কিছু প্রতিষ্ঠান। উদ্ভাস কোচিং সেন্টার, পাইল্যাবস, অন্যরকম গ্রুপ এবং ঘরে বসে বই কেনাকাটার অনলাইন সাইট রকমারি.com এর মধ্যে অন্যতম। দেশের ইতিহাসের যুগান্তকারী ইলেকট্রনিক ভোটিং মেশিন তৈরির নেপথ্যে বিশেষ ভূমিকা রাখার কারণে শীর্ষমহলের উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছেন বহুবার। তো আমাদের বর্তমানে যে অন্যরকম গ্রুপ, এটার মধ্যে বেশ কয়েকটি অঙ্গ প্রতিষ্ঠান আছে। এগুলোর মধ্যে পাইল্যাবস বাংলাদেশ লিমিটেড, যেটা এই পাইল্যাবসের থেকেই হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের যে গবেষণাটা পাইল্যাবস থেকেই হয়, এবং এটা এই ইভিএম যে বাংলাদেশে যত জায়গায় ইউজ হয়েছে, এটা পাইল্যাবস এবং বুয়েটের একটা জয়েন্ট ভেঞ্চার। তো এর বাইরেও আমরা ইলেকট্রনিক এবং আরও ইলেকট্রোমেকানিক্যাল গবেষণাগুলো সেটা পাইল্যাবস করে। এর বাইরে আমাদের অন্যরকম সফটওয়্যার, যেটা নাম শুনেই বোঝা যাচ্ছে, ওটা সফটওয়্যার তৈরি করে, এবং আমাদের দেশে মার্কেট আছে এবং দেশের বাইরেও আমরা এক্সপোর্ট করি, যেটার টার্গেট হচ্ছে বাংলাদেশি ইলেকট্রনিক ব্র্যান্ড। এখন যেমন ইলেকট্রনিক প্রোডাক্ট কিনতে গেলে আমরা তো বাইরের প্রোডাক্ট কেনা ছাড়া অপশন নাই, বাট আমরা স্বপ্ন দেখি যে মানুষ একদিন বাংলাদেশি মোবাইল ফোন কিনবে, বাংলাদেশি টেলিভিশন ইউজ করবে, বাংলাদেশি ইলেকট্রনিক ব্র্যান্ড তৈরি হবে। অন্যরকম ইলেকট্রনিক্স সেই টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছে। বেশ কিছু প্রোডাক্ট আমরা এখন কাজ করছি। এরপর আমি রকমারির নাম বলতে পারি। আমাদের রকমারি.com আরেকটা প্রতিষ্ঠান। আমাদের রকমারি.com হচ্ছে বাংলাদেশের এখন যতগুলো ই-কমার্স সাইট আছে, ঘরে বসে কেনাকাটা করা যায়, এগুলোর মধ্যে বেশ এগিয়ে বলা যায়। যে কোনো বই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা মাত্র 30 টাকা ডেলিভারি চার্জে বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিই। যে কোনো পরিমাণ বই, কেউ যদি 100টা বই অর্ডার করে, মাত্র আমরা 30 টাকা ডেলিভারি চার্জ নিই। বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকেই এক প্রকার বাধা হিসেবে দেখেছেন তারুণ্যের প্রতীক সোহাগ। তিনি বলেন, লেখাপড়ায় প্রতিযোগিতা নয়, পারস্পরিক সহযোগিতাই অধিকতর গুরুত্বপূর্ণ। বাধা বলতে আমি যেটা বলবো হচ্ছে যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে আমাদের জন্য বাধা। আমি বলছি না আমার ক্যাপিটালের বাধা, আমি বলছি না আমার অন্য এইটা নাই সেটা নাই। আমি যে বলতেছি যে এই বাংলাদেশের যে পটেনশিয়াল মানুষ, তারা একটা সিস্টেমের মধ্যে গিয়ে পটেনশিয়ালিটি লুজ করে ফেলতেছে, যে কারণে তাদেরকে আবার ওয়ার্কেবল করতে গিয়ে আমাদেরকে অনেক বেশি এফোর্ট দেওয়া লাগছে, বা তাদেরকে আসলে ড্যামেজটা যখন লং টার্ম হয়, এটাকে মেরামত করতেও তো একটা সমস্যা। যে কারণে আমাদের প্রত্যেকটা রিক্রুটমেন্ট হয় কয়েক ধাপে, যে মানে লোকজন বলে চাকরি পায় না, আমরা বলি লোক পাই না, যোগ্য লোকের রিয়েল অভাব। আমি মনে করি এটাই এখন সবচেয়ে বড় বাধা আমাদের জন্য। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে বলতে হবে আমাদের যেটা ট্যাগলাইন, অন্যরকম বাংলাদেশের স্বপ্ন নিয়ে। তো অন্যরকম বাংলাদেশ তো আসলে অনেক বড় একটা কনসেপ্ট, যে এখন যে বাংলাদেশ আছে আমরা ডিজার্ভ করি এর চেয়ে আরও ভালো বাংলাদেশ, তাই না?
সো সেক্ষেত্রে আমাদের জায়গা থেকে যতটুকু করার সেইটুকু আমরা চেষ্টা করব, হয়তো পরবর্তী প্রজন্ম কাজটাকে আরও সামনে নিবে। তা আমরা মনে করি নিজেদেরকে যে যুদ্ধের যেরকম ফ্রন্ট লাইনে যে সৈন্যরা থাকে ওরা তো মরে যায়, তাই না? কিন্তু ওরা মরে গিয়ে পিছনের লাইনটাকে হয়তো কয়েক ফিট সামনে এগিয়ে দেয়। তো আমাদের ক্ষেত্রেও আমরা একই রকম মনে করি, হয়তো আমরা যে চেষ্টাগুলো করব হয়তো সাকসেসফুলি আসবে না, বাট হয়তো নেক্সট প্রজন্ম ওটাকে দেখে হয়তো এটাকে আরও সামনে নেবে। তো অন্যরকম বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে আমাদের ভিশন যেটা, সেটার সাথে অ্যালাইন করেই স্বপ্ন। একটা হচ্ছে স্কুল, অন্যরকম স্কুল হবে, অন্যরকম স্কুল, রিয়েল অন্যরকম। সেখানে পড়ালেখা কম্পিটিশনটা বিবর্জিত হয়ে কম্পিটিশন মেইন হবে না, কোঅপারেশন, মানুষকে হেল্প করতে শিখবে এবং সার্টিফিকেটের জন্য পড়বে না, শেখার জন্য পড়বে। তো এটা এখন শুনে হাস্যকর লাগতে পারে, বাট আমি একটা ক্লু বলতে পারি। ফিনল্যান্ড হচ্ছে এখন ওয়ার্ল্ডের এডুকেশন সিস্টেমের দিকে 1 নাম্বার। ওদের এডুকেশন সিস্টেমে কোনো পরীক্ষা নাই। সো আমরা এটা অনেক দিন থেকে স্বপ্ন দেখি, আগে বললে লোকজন হাসতো, বাট এখন আমি ফিনল্যান্ডের এক্সাম্পল বলি যেটা সম্ভব, এবং এটাই আসলে রাস্তা। ভবিষ্যতে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে একটি আধুনিক ও দারিদ্র্যমুক্ত রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেন এবং সেই লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন প্রকৌশলী সোহাগ। তিনি নতুন উদ্যোক্তাদের আবেগের সাথে স্থির হয়ে কাজ করার পরামর্শ দেন। নতুন যারা আসতে চায় তাদেরকে অবশ্যই ওয়েলকাম। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আবেগ খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি যখন একটা কাজ করব, আমি কেন করব, এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার থাকা দরকার। যেন টাকা কারো আবেগ হতে পারে যে আমি টাকা কামাতে চাই, বাট আমি মনে করি এটা খুব বড় দূর মানুষকে ড্রাইভ করে না। 1971-এ বাংলাদেশ যে 9 মাসে স্বাধীন হয়েছে, এটার পিছনে কাজ করেছে মানুষের আবেগ। 12 বছরের বাচ্চা বুকে মাইন বেঁধে ট্যাঙ্কের নিচে শুয়ে পড়েছে যে একটা পাকিস্তানি মেরে আমি মরব। ওরকম একটা বাচ্চার কাছে 12টা সোলজার 13টা সোলজারও কোনো কিছু না। সো যে উদ্যোক্তা হতে চাইবে তাকে আগে নিজেকে জিজ্ঞেস করতে হবে আমি কেন উদ্যোক্তা হতে চাই। যদি তার মধ্যে রিয়েল আবেগটা থাকে, তার জন্য আর কোনো আমার পরামর্শ নাই। বিকজ সে আবেগ তাকে ড্রাইভ করবে, কি করতে হবে না করতে হবে সে নিজেই খুঁজে পাবে, এবং সে হতাশ হবে না। হতাশা তাকে আটকাই দিতে পারবে না, কারণ যখন তার মধ্যে প্রচণ্ডভাবে একটা জিনিস কাজ করে, ইমোশন কাজ করে, সে রাস্তা খুঁজেই নেবে। সোহাগের মতো দেশের শিক্ষিত যুব সমাজ ভিন্নধর্মী প্রতিষ্ঠান গড়ে দেশকে বিশ্বের সামনে একদিন অনন্য অবস্থানে নিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। ইফাদ প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়।